গোটা পশ্চিমবাংলা যেন টলমল করছে, দুর্নীতিতে টলমল করছে। শুধু তাই নয়, প্রত্যেকটা এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি কিন্তু পুরো ঘিরে ফেলেছে এই পশ্চিমবাংলাকে। এবং শুধু বাংলা টলমল করছে তা নয়, মুখ্যমন্ত্রীও কি টলমল করছে? কারণ বারবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী আহত হচ্ছেন এবং পড়ে যাচ্ছেন। আবারও তিনি পড়ে গেছেন, কফটারে ওঠার সময় মুখ্যমন্ত্রী পড়ে গেছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন প্রাক্তন রাজ্যপাল এবং বরিষ্ঠ বিজেপির নেতা তথাগত রায়। তথাগতবাবু নমস্কার। নমস্কার। যে বিষয়ে যাব, মুখ্যমন্ত্রীকেও বারবার দেখা যাচ্ছে পড়ে যেতে। এর আগেও আমরা দেখলাম পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছিল, আবার তিনি কফটারে উঠতে গিয়েও কিন্তু পড়ে গেলেন। কি বলবেন, রাজ্যও বেসামাল, মুখ্যমন্ত্রীও বেসামাল? এখন কতটা চোট লেগেছে তা তো আমি জানি না। যে যতটা চোটই লাগুক না কেন, একটা আঁচড় লাগলেও আমার একেবারে অন্তর থেকে সহানুভূতি জানাচ্ছি ওকে। কিন্তু লোকে নানা রকম উল্টোপাল্টা কথা বলছে। একজন বলছে যে তৃণমূলের নাকি কোর কমিটির মিটিং বসেছে, সেই কোর কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত হবে কোথায় প্লাস্টার লাগালে পরে সবচেয়ে বেশি মানুষের সহানুভূতি পাওয়া যাবে। আর একটা বিষয় যাবো, এই যে এনএসজি, বাংলায় প্রথম এনএসজি এই ধরনের একটা বড় অপারেশন করলো, যেখানে মেশিনারিজ নিয়ে রোবট নামিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো। এবং সেই আগ্নেয়াস্ত্র, যেটা বিদেশি কিছু আগ্নেয়াস্ত্রও আছে যেটা খোলা বাজারে পাওয়া যায় না, সূত্র মারফত এই কথাও আসছে। কি বলবেন যে তাহলে এই যে সন্ত্রাস বা শেখ শাহজাহানের দৌরাত্ম্য বা এই সন্দেশখালি, কোথায় দাঁড়িয়ে আছে রাজ্য? রাজ্য খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে, বলার অপেক্ষা রাখে না। আর যে জায়গাটা থেকে এটা পাওয়া গেছে সেটার একটা আলাদা তাৎপর্য আছে। প্রথম কথা হলো, সন্দেশখালি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানার খুব কাছে, এবং বাংলাদেশ থেকে যে সকলের বিএসএফের নজর এড়িয়ে লোক এই সন্ত্রাসবাদীরা ভারতে চলে আসে এবং তারা ভারতে তাদের সহানুভূতি সম্পন্ন লোকের বাড়িতে আস্তানা গাড়ে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এটা সবাই জানে, এটা দিনের আলোর মতন পরিষ্কার। এখন যদি কেউ বলে কেন বিএসএফ আটকাতে পারে না, কোনো বিএসএফের পক্ষে সম্ভব নয় একটা দুটো লোক যদি চলে আসে। যে কিছু কিছু জায়গায় কাঁটাতারের বেড়া আছে, কিন্তু যেখানে নদীর আছে সীমানা, সেখানে তো আর বেড়া দেওয়া সম্ভব না, সেখানে চলে আসে। এইটা একটা জিনিস। আর দ্বিতীয় হলো যে মেজের নিচে এই জিনিসটা, অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল, তার উপরে মেজে গেঁথে দেওয়া হয়েছিল। এটাও একটা আলাদা তাৎপর্য আছে। তার কারণ হচ্ছে, এরকম কাজ লোকে করে যখন একটা খুব গুহ্য জিনিস লুকিয়ে রাখবার প্রাণপণ চেষ্টা করে। তা না হলে আলমারির মধ্যে রাখতে পারে, অন্য কোথাও রাখতে পারে, লুকিয়ে যে কোনো জায়গায় রাখতে পারে। মেজের নিচে রাখা এবং তার উপরে মেজে গেঁথে দেওয়া, এটা একটা অসম্ভব মানে দোষী, গিল্টি মাইন্ড যাকে বলে, একেবারে প্রকট করে দিচ্ছে। এর বাকিটা এনএসজি করতে বলতে পারবেন কি হবে। এর আগেও আমরা দেখেছি যে এই বাংলা থেকে টেররিস্ট উদ্ধার করা হলো, তাদের অ্যারেস্ট করা হলো। তাহলে কোথাও এখানে এই ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে যেটা খোলা বাজারে বিক্রি হয় না। এবং সবথেকে চাঞ্চল্যকর যেটা তথ্য, রাজ্য পুলিশের যে মেশিন, যে পিস্তল, সেটাও নাকি পাওয়া গেছে। তো রাজ্য পুলিশের পিস্তল সেখানে পৌঁছলো কী করে? এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন, খুব বড় প্রশ্নচিহ্ন। তার কারণ হচ্ছে, রাজ্য পুলিশের ওপর কারুর কোনো আস্থা নেই, এবং রাজ্য পুলিশ সম্পূর্ণভাবে তাদের নিজেদের ওপর আস্থা নেই। রাজ্য পুলিশ যেভাবে কাজ করে সেটা পুলিশের কাজ নয়, সেটা রাজনীতির কাজ। ওরা তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করে, এবং সেই হিসেবে তার কোনো একটা তাদের ক্যাডারের একটা কোনো বড়দা এসে বলে যে তোর পিস্তলটাতে দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ, জানে মাথার ওপরে উনি আছেন, মাথার ওপরে দিদি আছেন, কেউ কিচ্ছু বলতে পারবে না। কিন্তু না দিলে হয়তো সে পুলিশ দিয়ে পিস্তল দিয়ে সেই পুলিশকেই গুলি করে দেবে। তো এইভাবে হয়তো রাজ্য পুলিশের পিস্তল পৌঁছেছে, আমি জানি না কিভাবে পৌঁছেছে, কিন্তু পৌঁছানোটাই যথেষ্ট আশ্চর্য। রাজ্যে কিন্তু বিস্ফোরণ ঘটছে এবং সেই টেররিস্টরা শেল্টার করছে, মানে লুকিয়ে থাকার একটা জায়গা হিসাবে পশ্চিমবাংলাকে বেছে নিচ্ছে। এবং এখানে আগ্নেয়াস্ত্র পাওয়া যেতে, কোথাও কি এটা সন্ত্রাসবাদীদের একটা আখড়ায় পরিণত হয়েছে? কেন রাজ্য সরকার জানতে পারছে না, বা কেন পুলিশ মন্ত্রীর কাছে কোনো সঠিক তথ্য যাচ্ছে না, বা পদক্ষেপ নিতে পারেনি? কি মনে হয়? এটা তো দিনের আলোর মতন পরিষ্কার। কিছুদিন আগে ব্যাঙ্গালোরে একটা কাফেতে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণ যারা ঘটিয়েছিল সেই সব সন্ত্রাসবাদীরা এই রাজ্যে এসে লুকিয়েছিল,
এবং সব সন্ত্রাসবাদীদের মধ্যে বিশেষ করে জেহাদি সন্ত্রাসবাদীরা এই রাজ্যটাকে অসম্ভব ভালোবাসে, কারণ এই রাজ্যে জেহাদি সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতি সম্পন্ন লোক ভর্তি হয়ে আছে এবং তাদের পেছনে পুলিশের আশীর্বাদ আছে, এই পুলিশের পেছনে আবার মাননীয়ার আশীর্বাদ আছে। অতএব এরকম সুবিধাজনক রাজ্য আর কোথায় আছে? আর কোথাও গেলে পাবে না। এমনকি পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, যেগুলো পাকিস্তানের পার্শ্ববর্তী রাজ্য, সেখানে গেলেও পাবে না। পশ্চিমবঙ্গের পক্ষে, সন্ত্রাসবাদীদের পক্ষে স্বর্গরাজ্য হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রী বলছেন যে এর আগেও সিবিআই গেছে, এনআইএ গেছে, তারা নাকি না জানিয়ে চলে যাচ্ছে, এমনকি এনএসজি আসছে, তারা কিছু না জানিয়ে যখন তখন চলে যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই যে নির্বাচন চলছে, নির্বাচনের সময় এই ধরনের ঘটনা করে সরকারের ভাবমূর্তি বা কালিমালিপ্ত করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনের সময় লুকোবার সময় কথাটা মনে ছিল না। লুকিয়ে রেখেছিল কেন? সেই লুকিয়ে যখন রেখেছে তখন তাদের যে কোনো সময় তাদের বার করা যেতে পারে। সেটা যদি নির্বাচনের সময় বার করা হয় তাহলে সেটা আমাদের মুখ্যমন্ত্রীর দুর্ভাগ্য। আর বড় কথা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় বাহিনী চলে যাচ্ছে, 100 বার যেতে পারে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য সরকারের পুলিশকে কেউ বিশ্বাস করে না। কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকারের পুলিশকে বললে রাজ্য সরকারের পুলিশ অপরাধীদেরই বলে দেবে তোরা পালিয়ে যা, অমুক জিনিসটা নিয়ে পালিয়ে যা। এই যে প্রথমবার যখন এখানে সন্দেশখালিতে ইডি গেল এবং ইডির অফিসারদের প্রচণ্ড রকম মারধর করলো এই শেখ শাহজাহানের আত্মীয়রা, শেষ পর্যন্ত শেখ শাহজাহান ফেরার হয়ে গেল এবং ধরা পড়তে হলো। এগুলো কেন হয়েছিল? কারণ সে সময় কিছু জিনিস ছিল যেগুলো ওরা লুকিয়ে রাখবার সময় পায়নি। সে সময় সেগুলো খুঁজে পেলে মারাত্মক অবস্থা হতো, কিন্তু এভাবে লুকিয়ে রাখা যায় না। অন্যায় বা অপরাধ কখনো চাপা থাকে না, বেরিয়ে আসে, সেটাই সকল হচ্ছে। সেটা যদি নির্বাচনের আগে হয় তো মুখ্যমন্ত্রীর দুর্ভাগ্য। মুখ্যমন্ত্রী তো এই শেখ শাহজাহানকে বলেছেন যে কি করেছে, বা বিধানসভায় দাঁড়িয়ে তিনি বকলমেই তার পাশে দাঁড়ানোর একটা চেষ্টা করেছিলেন। তাহলে তার কাছে কোনো তথ্য নেই কেন যে এত বছর ধরে যে অভিযোগ উঠে আসছে যে এটা নাকি লাগাতার 2012-13 থেকে এই অত্যাচার চলছে সন্দেশখালিতে এবং শেখ শাহজাহানদের একটা অত্যাচার চালিয়েছে তারা, এত বছর ধরে চলছে, কেন কোনো খবর নেই? কি বলবেন? তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে পছন্দ করেন, শেখ শাহজাহানকে মদত দেন, শেখ শাহজাহানকে প্রশ্রয় দেন। মুখ্যমন্ত্রী তো বলেইছিলেন যে ও সমাজের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। তোমরা কেন ভাই শেখ শাহজাহানকে এইভাবে দোষারোপ করছো? ও মানুষের জন্য কাজ করে, তোমাদের চোখে দেখতে পাচ্ছ না তোমরা? আর একটা বিষয় যাব, যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে এসএসসি। আমরা দেখলাম এক নাগারে কিন্তু প্রায় 2016 সালের পুরো গোটা প্যানেলটাকেই মহামান্য আদালত বাতিল করে দিল। এবার বিষয়টা হচ্ছে যে যেখানে যোগ্যও ছিল অযোগ্যরাও ছিল, এসএসসির তরফ থেকে বলা হচ্ছে যে আমরা জানিয়েছিলাম যে 5000 জন মতন, কিন্তু সিবিআই বলছে আমরা জানিয়েছি, এসএসসির তরফ থেকে কিছু জানানো হয়নি। কি বলবেন? এবং এই জটিলতার মাঝখানে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে যাচ্ছে, সুপ্রিম কোর্টেও যাওয়া হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়গুলো? 5000 জন মতন মানে কি? কোন 5000 জন সেটা তো বলতে হবে। ক না খ না গ সেটা তো বলতে হবে। সেটা বলেনি। বারবার মহামান্য হাইকোর্ট জানতে চেয়েছিলেন, সেটা বলেনি। না বলার ফলে অগত্যা হাইকোর্ট বাধ্য হয়ে এইরকম হুকুম দিতে বাধ্য হয়েছেন এবং তারপরে সব হাত পা ছুঁড়ে কান্নাকাটি আরম্ভ করেছে এই যারা ঘুষ খেয়েছিল তারা, আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তারা। কিন্তু এসএসসির তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে তারা নাকি জানিয়েছিল। তারা কি জানিয়েছিল? তারা যে কারা এই সমস্ত অযোগ্য লোক তারা জানিয়েছিল। তাহলে তারা এটাও বলুক যে কেন তারা অযোগ্য লোককে চাকরি দিয়েছিল, কেন অযোগ্য লোককে সুপারিশ করেছিল চাকরি দেবার, প্যানেলের বাইরের লোকেদের কেন চাকরি দেওয়া হয়েছিল সেটাও বলুক। সেটা তো বলেনি। এই যে এসএসসি এই পুরো ঘটনাটাতে যে একটা ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে সে তো বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী খালি এরকম করে মঞ্চের ওপর আহত ব্যাঘ্রের মতন পাইচারি করলে তো সত্যটা মিথ্যা হয়ে যাবে না। কিন্তু তিনি
তিনি তো বলছেন আমি আরো কর্মসংস্থানের জন্য আরো স্কোপ করেছি, মানে আরো পদ বাড়িয়েছি। 10 লক্ষ চাকরি আছে বলেছেন, ডবল ডবল চাকরি হবে। তো ডবল ডবল চাকরি এখনই দিয়ে দিন না, যাদের চাকরি গেল তাদের ডবল ডবল চাকরি দিয়ে দিন। ওই 10 লক্ষ চাকরির কিছু এই তার থেকে 26,000 চাকরি এদের দিয়ে দিন, ঝামেলা চুকে যাবে। মুখ্যমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীজিকে প্রচার বাবু বলে কটাক্ষ করছেন, বলছে উনি আসছেন প্রচার করছেন, ওনাকে প্রধানমন্ত্রী বলা যাবে না, প্রচার বাবু বলবো। ভোটের আগে প্রচার করবে না? মুখ্যমন্ত্রী কি নতুন দেখলেন নাকি? না আকাশ থেকে পড়েছেন? উনি কি দেশে থাকেন না, ভারতে থাকেন না, বাংলাদেশে থাকেন না চীনে থাকেন? ভোটের আগে লোকে প্রচার করবে না? তথাগতবাবু একটা আর একটি বিষয়ে যাব, এই যে অখিল গিরি তিনি কিন্তু খুব কদর্য একটি শব্দ প্রয়োগ করেছে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ধরনের রাজনীতিতে একটা শব্দ চয়ন কতটা কদর্য পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ংও বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করেছে যেটা খুবই কদর্য। অখিল গিরি তিনি কিন্তু অভিজিৎ গাঙ্গুলি মানে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে রীতিমতো কোট আনকোট হিজড়ে বলে সম্বোধন করেছেন, কি বলবেন? ইতর লোক মানে জন্মগতভাবে ইতর, পার্টিগতভাবে ইতর, আর কি বলবো। এই অখিলগিরি এত ইতর যে আমাদের দেশের রাষ্ট্রপতিকে, যাকে আমরা সমস্ত রকম বিতর্কের ঊর্ধ্বে রাখি, সেই রাষ্ট্রপতির চেহারা নিয়ে একটা উৎকট করেছিলেন। ইতর খুব নিচু শ্রেণীর লোক। মানে যদি একটা লোকের মনের মধ্যে নানা রকম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সবকটা ষড়রিপু একেবারে চাগিয়ে ওঠে, তাহলে একটা লোকের যা চেহারা হয়, অখিলগিরি হচ্ছে সেই পদার্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় কি পৌঁছতে পারবে? তার কারণ আমি একদম কোড আনকোড নামটাই করলাম, সাহেবের কথা উল্লেখ করেছিল, এবং এই যে কালীঘাটের কাকুর তার কণ্ঠস্বর কিন্তু মিলে গেছে ইতিমধ্যে। সেই মিলে যাওয়া যে তথ্য, যে নথি, সেটা কোর্টকে জমাও দিয়েছে, কি বলবে? এইবার ব্যাপারটা ক্রমশ প্রকাশ্য, তথ্য তো সব পাওয়া গেছে, এবার বাকিটা কোর্টকে জমা দেওয়ার পরে কোর্টের সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে কালীঘাটের কাকুর সাহেব যে স্বস্তিতে নেই, সেটা চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তিনি তো বিভিন্ন জায়গায় প্রচার করছেন, দেবের সাথে প্রচার করছেন, এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীও বলেছেন যে দেব এবং জুন যদি যেতে, তাহলে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা আছে সেটা মানুষকে উপহার হিসাবে দেবে। ঘাটাল মাস্টার প্ল্যান জিনিসটা কি, সেটা সম্বন্ধে মুখ্যমন্ত্রীর ধারণা আছে? এতদিন দেননি কেন? ঘাটাল মাস্টার প্ল্যান বলে যদি কোনো জিনিস থাকে এবং সেটা সম্বন্ধে যদি মুখ্যমন্ত্রীর সামান্যতম জ্ঞান থাকে, তাহলে সেটা দেননি কেন? উপহারটা চেপে রেখেছিলেন কেন? নিজের কোঁচড়ে রেখে দিয়েছিলেন কেন উপহার হঠাৎ এই জাদুকর যেরকম করে পায়রা বার করে সেরকম হঠাৎ উপহার বার করছেন কেন? ঘাটাল মাস্টার প্ল্যান জিনিসটা কি একবার মুখ্যমন্ত্রী কোনো মঞ্চ থেকে বলুন, এইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। সে ধারণা মুখ্যমন্ত্রী নেই, সে জ্ঞানও নেই, সেটা বলবার ইচ্ছেও নেই। উনি আবল তাবল যা মাথায় আসে আঙ্গুল উঁচু করে এরকম করে মঞ্চে ওই আহত সিংহের মতন পাইচারি করবেন আর বলে যাবেন। এই যে ভাষা সংস্কৃতি, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং বাংলার বুকে দাঁড়িয়ে রাজনীতি করেছেন, অনেক দায়িত্ব পালন করেছেন, কি বলবেন? যে ভাষায় এখন বিরোধী থেকে শুরু করে বা যারা শাসক দল আক্রমণ করছে, বা যে ভাষা শব্দ চয়ন করছে, কতটা অবনতির জায়গায়? খুবই অবনতির জায়গা। আমি সোশ্যাল মিডিয়ায় টের পাচ্ছি। আমাকে কেউ গালাগালি দিলে আমি সোশ্যাল মিডিয়ায় কারুকে ব্লক করি না, কিন্তু যদি গালাগালিটা এমন একটা অশ্লীলতার পর্যায়ে চলে যায় তখন বাধ্য হয়ে ব্লক করতে হয়। সেটা এত ঘন ঘন আসছে যে আমি দেখেই বুঝতে পারছি যে মানে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, অর্থাৎ নেতারা যে রাস্তায় গেছেন তার চামচারা ওই সোশ্যাল মিডিয়াতে সেই পথেই যাচ্ছে। একদম শেষ প্রশ্নে যাব, কি মনে হচ্ছে যা পরিস্থিতি 42-42টা, কারণ ইতিমধ্যেই অনেকেই সমীক্ষা করেছেন, কেউ বলছেন 27, কেউ বলছে 25, কেউ বলছে 24, আপনার অভিজ্ঞতা কি বলছে? এই ভবিষ্যৎবাণীগুলো আমি কখনো করি না, এখনো করব না, বাকিটা জনসাধারণই বলবেন।
একটা যদি কিছু প্রেডিকশন করেন কি মনে হচ্ছে, কারণ এই যে প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায়, মানুষের বেরিয়ে আসা, মানুষের প্রতিবাদ, বা ধরুন এই যে যা যা ঘটনা লাস্ট যদি বিগত 3-4 বছর ধরে আমরা দেখি যা যা ঘটেছে, রেশন দুর্নীতি মানে খাদ্য দুর্নীতি থেকে শুরু করে এডুকেশনের যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এক একটা জায়গায় এক এক রকম স্ক্যাম, দমকলে যে নিয়োগ সেখানেও দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি সামনে এসছে, কিছুটা কি বিজেপি সেই জায়গায় জায়গা করে নিতে পারবে? মানুষ তো চোখ বুঝে নেই, আর মানুষ এটা জানেন যে তৃণমূল বা বিজেপি ছাড়া অন্য কোনো দলকে, সিপিএম বা কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা, এরা তো জিতবে না। অতএব মানুষ শেষ সিদ্ধান্ত নেবেন, আমি কোনো ভবিষ্যৎবাণী করব না। অসংখ্য ধন্যবাদ তথাগত বাবু, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার।